এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমরা বিগত ক্লাসগুলোতে পার্টস অফ স্পিচ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন আলোচনা করছিলাম। এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এই পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে দেখো কনজাংশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, কনজাংশন এবং এর শ্রেণীবিন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আসলে কনজাংশন কি? কনজাংশন হলো সংযোজকমূলক অব্যয়, যাকে ইংলিশে বলা হয় যে কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড। কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড সমজাতীয় দুটি ওয়ার্ড, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে বলা হয় কনজাংশন। যেমন ধরো, আই এম রিডিং অ্যান্ড হি ইজ প্লেইং। আই এম রিডিং, READING, আই এম রিডিং অ্যান্ড হি ইজ প্লেইং। হি ইজ প্লেইং। এখানে খেয়াল করো, এই দুটি বাক্য আছে। হি ইজ প্লেইং একটা বাক্য, আই এম রিডিং একটি বাক্য। এই দুটি বাক্যকে জয়েন করা হয়েছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। এই অ্যান্ড হলো তোমার এখানে কনজাংশন। আরও দেখো, যেমন হি ইজ পোর বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। এখানে এই বাট দ্বারা দুটি ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। তাহলে কনজাংশন সবসময় সমজাতীয় দুটি ওয়ার্ড, ক্লজ বা সেন্টেন্স বা ফ্রেজ এগুলোকে যুক্ত করে। তো বেসিক্যালি এই কনজাংশনগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো কমুলেটিভ কনজাংশন, CUMULATIV, কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন। কনজাংশন। আরেকটা হইল সাবঅর্ডিনেটিং কনজাংশন, SUBORDINATING, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর 3 নম্বর ক্লাসিফিকেশন হইল করিলেটিভ কনজাংশন, CO হাইপেন দিয়ে RELATIVE, করিলেটিভ কনজাংশন। তাহলে কনজাংশন বেসিক্যালি 3 প্রকার। একটা হলো কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন, আরেকটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, এখন আলোচনা করি আমরা আগে এই কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন কি। যে কনজাংশন সমজাতীয় দুটি ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজকে যুক্ত করে তাকে কমুলেটিভ কনজাংশন বলে। কমুলেটিভ যেগুলো CUMULATIVE, তাহলে এরা কি করবে? সমজাতীয় দুটি ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে। যেমন ধরো, রহিম অ্যান্ড করিম। রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। আর টু ব্রাদার্স, রহিম এবং করিম দুই ভাই। এখানে এই অ্যান্ড হলো তোমার কি? কনজাংশন। যেমন হি অ্যান্ড হিজ ব্রাদার ইজ গিলটি, আর গিলটি, GUILTY, গিলটি মানে দোষী। যাই হোক, এই সমজাতীয় দুটি ওয়ার্ড বা ওয়ার্ডকে যখন যুক্ত করা হয় যে কনজাংশন দ্বারা, তাদেরকে বলা হয় কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন। এইটাকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। একটা হলো কমুলেটিভ অর কপুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলেটিভ। আচ্ছা, এই কমুলেটিভ কোনগুলো? যেগুলা সমজাতীয় দুটি ওয়ার্ডকে যুক্ত করলে এগুলো হলো সব কমুলেটিভ অর কপুলেটিভ কনজাংশন। আরেকটা হলো তোমার কি? অল্টারনেটিভ, মানে দুটি ভাবের মধ্য থেকে একটিকে বেছে নিতে যে কনজাংশন ব্যবহৃত হয় তাকে বলা হয় আবার অল্টারনেটিভ কনজাংশন, ALTER, অল্টার, NATIVE। আমি যেমন যদি বলি যে ডু অর ডাই, হয় করো না হয় মরো, প্রবাদ বাক্যর দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা কিং কর্তব্য বিমূঢ়, তুমি কি করবে সেটা বুঝতে না পারা। যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে, এরকম ক্ষেত্রে যে কনজাংশন ব্যবহার করা হয় তাকে মূলত বলে অল্টারনেটিভ কনজাংশন। আরেকটা হলো দুটি ভাবের মধ্যে থেকে বিপরীত ভাবের সাথে সংযোগ করতে যে কনজাংশন বসে, বিপরীত অর্থ
বিপরীত অর্থমূলক দুটি ভাবের মধ্যে সংযোগ সাধন করতে যে কনজাংশন বসে সেটার নাম হলো তোমার অ্যাডভার্সেটিভ কনজাংশন, ADVERSATIVE, অ্যাডভার্সেটিভ কনজাংশন। সেটা কি? যেমন ধরো এরকম দিলাম যে হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হি ইজ রিচ বাট আনহ্যাপি, সে ধনী কিন্তু অসুখী। তো বিপরীত কেন হইল? যে একজন ধনী মানুষ তার কিন্তু সুখী থাকার কথা, কিন্তু ওর ক্ষেত্রে হইল উল্টাটা, সে ধনী অথচ সে সুখী নয়, সে অসুখী। হি রিডস মোর বাট ফেলস ইন দ্য এক্সাম, সে বেশি বেশি পড়ে, বেশি পড়লে মূলত পরীক্ষায় সে ভালো রেজাল্ট করবে, কিন্তু ওর ক্ষেত্রে ভিন্নটা, হি রিডস মোর বাট ফেলস ইন দ্য এক্সাম। এই যে বিপরীত অর্থবোধক দুটি ভাবের মধ্যে সংযোগ সাধন করতে যে কনজাংশন ব্যবহৃত হয় তাদের নাম হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন। আরেকটা হলো তোমার কি? ইলেটিভ কনজাংশন, ILLATIVE, ইলেটিভ কনজাংশন। যে কনজাংশন দ্বারা কারণ ও ফলাফল বোঝায়, এরকম ক্ষেত্রে যে কনজাংশন বসে, কার্যকরণ সম্পর্ক বোঝাতে যে কনজাংশন বসে তাকে বলা হয় কি? ইলেটিভ কনজাংশন। যেমন হি ডিড নট রিড ওয়েল, হি ডিড নট read well, therefore he failed. He did not read well, therefore he failed. সে কেন ফেল করেছিল? কারণ সে ভালো করে পড়েনি। এই যে therefore-টা বসলো, এটার নাম হলো তোমার কি? ইলেটিভ কনজাংশন। যাই হোক, এদেরকে বলা হয়, এলা মূলত হলো তোমার কি? ওই যে কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে যে আসলো কমুলেটিভ, কপুলেটিভ, এগুলার ক্লাসিফিকেশন। আমাদের মূলত কিন্তু ক্লাসিফিকেশনের অত দরকার নাই, জাস্ট আমি তোমাদের শুধু পরিচিত করিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলা যতগুলো আলোচনা করলাম, এই কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে আসলো কমুলেটিভ আর কপুলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলেটিভ। এক নাম্বার ক্লাসিফিকেশন গেছে। এর মধ্যে আর দ্বিতীয় ক্লাসিফিকেশন আসছে কি? দ্বিতীয় ক্লাসিফিকেশন আসছে হলো তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন আবার কি? সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করতে যে কনজাংশনগুলো বসে এদের নাম হলো তোমার কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন ধরো আমি বললাম যে হি রিডস মোর বাট, বা হি রিডস মোর দিলে আমি না, বাট দিয়ে দেও, বাট হি ফেইলস। হি রিডস মোর বাট হি ফেইলস। অথবা দো হি ওয়ার্কস হার্ড। তবে একটা জিনিস খেয়াল করবা, কনজাংশনগুলো বাক্যের শুরুতে বসলে দুই বাক্যের মাঝখানে কমা বসবে, আর কনজাংশন যদি দুই বাক্যের মাঝখানে বসে তাহলে সেখানে কমা বসবে না। দো হি ওয়ার্কস হার্ড, হি ক্যান নট শাইন ইন লাইফ। যদিও সে কঠোর পরিশ্রম করে কিন্তু সে জীবনে উন্নতি লাভ করতে পারে না। যাই হোক, এই সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল এই দুটি ক্লজকে যুক্ত করতে যে কনজাংশন বসে এদের নাম হলো তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা এখন আরেকটা হলো করিলেটিভ কনজাংশন। যেসব কনজাংশন সর্বদা জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় করিলেটিভ কনজাংশন। যাই হোক, আমরা মূলত এখন ইউজ অফ কনজাংশন মানে এই কনজাংশনের যে ব্যবহার, এটা আমাদের দরকার, এটা সম্পর্কে ভালো করে আলোচনা করে দেখো। আর এটার জন্য প্রত্যেকটা কনজাংশনের অর্থ তোমার জানা থাকা উচিত। যেমন ধরো অ্যান্ড, এখন অ্যান্ড অর্থ কি? অ্যান্ড মানে এবং বা ও, এই অর্থে বসে। এখন এটা দুটি সেন্টেন্সকে যুক্ত করা যায়, দুটি ওয়ার্ডকে যুক্ত করে বা দুটি ক্লজকে যুক্ত করা যায়। অ্যান্ড দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হবে তখন মনে করতে হবে যে ভার্বটা তোমার কি হয়ে যাবে? প্লুরাল হবে। যেমন ধরো মিনা অ্যান্ড বিনা আর টু সিস্টার্স। মিনা এবং বিনা এরা দুই বোন। এই যে অ্যান্ড দ্বারা দুটি ওয়ার্ডকে যুক্ত করা হইলে, অ্যান্ড দ্বারা যখন যুক্ত করা হয় তখন ভার্বটা সাধারণত কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তবে অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত হয়ে যদি সিঙ্গেল আইডিয়া বা একক ধারণা প্রকাশ করে সেই ক্ষেত্রে কেবল ভার্বটি সিঙ্গুলার হয়। আবার যেমন ধরো অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজ এটাও এবং বা ও অর্থ প্রকাশ করে। তবে পার্থক্য হলো
অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হবে তখন ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম, এখানে কিন্তু আর হবে না, ইজ ফ্রেন্ড। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম ইজ ফ্রেন্ড। এখানে মনে রাখতে হবে যে এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হবে তখন এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী এই জায়গায় ভার্বটা বসবে। এই ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। আবার ধরো টিল, টিল শব্দের অর্থ হইল পর্যন্ত। এখানে খেয়াল করবা টিল দ্বারা যখন দুটি সেন্টেন্স যুক্ত হবে অর্থাৎ শূন্যস্থানের পরের সেন্টেন্সটা এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় তোমার নেগেটিভ থাকবে। যেমন ওয়েট হেয়ার ড্যাশ আই ডু নট কাম ব্যাক। ওয়েট হেয়ার ড্যাশ আই ডু নট কাম ব্যাক। এই দেখো ড্যাশের পরে আছে আই ডু নট কাম ব্যাক, পরের বাক্যটা নেগেটিভ আছে, এই ক্ষেত্রে তোমার টিল ব্যবহৃত হবে, কারণ টিলের পরের সেন্টেন্সটা নেগেটিভ হয়। কিন্তু যখনই তুমি দেখবা যে আনটিল আছে, UNTIL, আনটিল অর্থ হইল যে পর্যন্ত না, যে পর্যন্ত না। আনটিল যেহেতু নিজেই নেগেটিভ, এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো টিলের পরে ডাবল এল, দুইটা এল, কিন্তু আনটিলের পরে কিন্তু একটা এল। আর আনটিলের পরের বাক্যটা কখনোই নেগেটিভ হতে পারে না, যেহেতু আনটিল নিজেই নেগেটিভ। দুটি বাক্যের মধ্যে পার্থক্য দেখো, ওয়েট হেয়ার ড্যাশ আই কাম ব্যাক, ড্যাশ আই কাম ব্যাক। এখানে দেখো ড্যাশের পরের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, সো এখানে আনটিল ব্যবহার করতে হবে, যে আনটিল আই কাম ব্যাক। আর ড্যাশের পরের বাক্যটা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে টিল ব্যবহার করতে হবে। আনলেস শব্দের অর্থ হইল যদি না, আনলেস মানে যদি না। তো এদের পরের সেন্টেন্সটা সাধারণত অ্যাফার্মেটিভ হবে। যেমন আনলেস ড্যাশ ইউ রিড মোর, ড্যাশ ইউ রিড মোর, কমা ইউ উইল ফেল, ইউ উইল ফেল। তাহলে এখানে আনলেস ব্যবহার করতে পারো, আনলেস ইউ রিড মোর, তুমি যদি ভালো করে না পড়ো, বেশি বেশি না পড়ো, ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবে বা ব্যর্থ হবে। আবার দেখো সো দ্যাট, সো দ্যাট অর্থ, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট অর্থ হইল যাতে বা যাহাতে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, INORDER, ইন অর্ডার দ্যাট, এর অর্থ হইল যাতে বা যাহাতে। চলিত ভাষায় হলো যাতে আর সাধু ভাষায় হলো যাহাতে। যেমন উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। এই ক্ষেত্রে সাবজেক্টের পরে মডাল ভার্ব ক্যান অথবা মে অথবা কুড অথবা মাইট ব্যবহৃত হয়। আবার ইফ শব্দের অর্থ হইল যদি, ইফ মানে হইল যদি। আবার প্রোভাইডেড দ্যাট এই অর্থে প্রোভাইডেড ব্যবহৃত হয়, যদি অর্থে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট একই অর্থ প্রকাশ করে, ইন কেস এই যদি অর্থই প্রকাশ করে। যেমন ড্যাশ ইউ কাম, কমা আই শ্যাল গো, ড্যাশ ইউ কাম, কমা আই শ্যাল গো। তাহলে আমি এখানে কি দিব, ইফ ইউ কাম, কমা আই শ্যাল গো, যদি তুমি আসো তবে আমি যাব। এই ক্ষেত্রে সাধারণত ইফ বসে, আর যদি অর্থে প্রোভাইডেড বসে, প্রোভাইডেড দ্যাট বসে, প্রোভাইডিং দ্যাট বসে, এইসব জিনিসগুলো কিন্তু ব্যবহৃত হতে পারে। আবার দেখো সিন্স, অ্যাজ, এরা ব্যবহৃত হয় যেহেতু অর্থে। আবার এরা সাধারণত যেহেতু অর্থ প্রকাশ করে, যেহেতু, যেমন যেহেতু অর্থ প্রকাশ করে। যেমন ধরো ড্যাশ দ্য ওয়েদার, ড্যাশ দ্য ওয়েদার ওয়াজ ফাউল, কমা উই ডিড নট গো আউট।
তাহলে অ্যাজ অথবা সিন্স আমি দুইটার যে কোনো একটা কনজাংশন ব্যবহার করতে পারি যেহেতু অর্থে, যে অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ফাউল অথবা সিন্স দ্য ওয়েদার ওয়াজ ফাউল উই ডিড নট গো আউট। আবহাওয়া যেহেতু খারাপ ছিল যার জন্য আমি বাহিরে গিয়েছিলাম না। আবার দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দো, THOU GH, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেন অর্থ প্রকাশ করে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, THOU GH, এগুলো যেন অর্থ প্রকাশ করে, যেন। এখানে কিন্তু গ্রামাটিক্যাল একটা বিষয় আছে, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এদের আগের বাক্যটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে ওদের পরের বাক্যটি কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি এদের পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে এদের পরের বাক্যটির পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন ধরো হি বিহেভস, হি বিহেভস অ্যাজ দো, হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার ম্যাড। সেমন ব্যবহার করে যেন সে একটা পাগল। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে এই ক্ষেত্রে সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এরপর সাবজেক্টের পর টু বি ভার্ব ইউজ করলে সেটা সাধারণত ওয়ার হয়ে যায়। তে এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেন অর্থ প্রকাশ করে। আবার দেখো দো বা অল দো অথবা ইভেন দো, এগুলা যদিও অর্থ প্রকাশ করে। একটা হইল দো, THOU GH দো, অথবা অল দো, ALTHOU GH, অথবা ইভেন দো, EVENTHOU GH। এগুলো কি অর্থ প্রকাশ করবে? যেমন দো হি রিডস মোর হি ফেলস ইন দ্য এক্সাম, যদিও সে বেশি বেশি পড়ে তবুও সে পরীক্ষায় ফেল করে, যদিও অর্থ প্রকাশ করে। তাহলে যদিও অর্থে দো, অল দো বা ইভেন দো ব্যবহৃত হয়। এটা কিন্তু অ্যাডভার্সেটিভ কনজাংশন, বিপরীত অর্থবাচক দুটি ভাবের মধ্য থেকে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয়। যেমন মনে করো দো হি রিডস মোর, দো হি রিডস মোর কমা হি ফেইলস ইন দ্য এক্সাম, হি ফেইলস ইন দ্য এক্সাম, যদিও সে বেশি বেশি পড়ে তবুও সে পরীক্ষায় ফেল করে। এই ক্ষেত্রে দো, অল দো, ইভেন দো এগুলো ব্যবহৃত হয়। আবার দেখো বাট, বাট কিন্তু অর্থে ব্যবহৃত হয়। এটা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে বেশি ব্যবহৃত হয়। যেমন হি ইজ রিচ, RICH রিচ, বাট আনহ্যাপি, UNHAPPY। হি ইজ রিচ বাট আনহ্যাপি, সে ধনী কিন্তু অসুখী। এই কিন্তু অর্থে তোমার কি বসতেছে? বাট ব্যবহৃত হচ্ছে। তো এই যে আলোচনা করতেছি এগুলা কিন্তু সব তোমার কোঅর্ডিনেটিং এর ক্লাসিফিকেশন, যেগুলা কমুলেটিভ, কপোলেটিভ, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, রিলেটিভ, এইসব কনজাংশন নিয়ে আলোচনা করতেছি। আবার যেমন ধরো এই ক্ষেত্রে তোমার কিছু কিছু ওই ইন্টারগেটিভ ওয়ার্ড, ইন্টারগেটিভ অ্যাডভার্ব আছে বা কনজাংস্টিভ অ্যাডজেক্টিভ আছে, এগুলোও ব্যবহৃত হবে। যাই হোক, এরপরে আমরা আলোচনা করে হলো 3 নাম্বার একটা ক্লাসিফিকেশন ছিল কোরিলেটিভ কনজাংশন, ওইটা সম্পর্কে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। যেমন ধরো কোরিলেটিভ যেগুলো, এগুলো জোড়ায় জোড়ায় বসে, সেটা হলো কোরিলেটিভ, CORELA, কোরিলেটিভ। কোরিলেটিভ কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় বসে। যেমন ধরো বোথ থাকলে অ্যান্ড অবশ্যই হবে, তে অ্যান্ড যদি থাকে তাহলে বোথ হবে। বোথ এই ডট ডট অ্যান্ড এর অর্থ হইল উভয়ই, বোথ ডট ডট অ্যান্ড উভয়ই। এই বোথ ডট ডট অ্যান্ড দ্বারা যখন দুটি সাবজেক্টকে তুমি যুক্ত করবা সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ভার্বটা প্লুরাল করতে হবে। যেমন ধরো বোথ ফাদার অ্যান্ড সন আর গিলটি, বোথ ফাদার অ্যান্ড সন আর GUILTY, পিতা পুত্র উভয়ই দোষী। এই ক্ষেত্রে বোথ ডট ডট অ্যান্ড বসবে।
আবার দেখো নট অনলি ডট ডট বাট অলসো, শুধু এইটা নয় ওইটাও, শুধু এটা নয় ওইটাও, ওইটাও। এরকম ক্ষেত্রে এই নট অনলি বাট অলসো বসে। নট অনলি বাট অলসো দিয়েও যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় সেই ক্ষেত্রে তোমার ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আবার যদি দুটি সাবজেক্ট যুক্ত না হয় তাহলে ভার্ব প্লুরাল হবে না। যেমন ধরো উই ইট নট অনলি রাইস বাট অলসো কারি। আমরা শুধু ভাতই খাই না, তরকারিও খাই। শুধু এইটাই না, যেমন হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। সে শুধু একজন ভালো ছাত্রই নয়, একজন ভালো খেলোয়াড়ও বটে। এরকম ক্ষেত্রে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হয়। আবার সো ডট ডট দ্যাট এর অর্থ হলো এত যে না। সো ডট ডট দ্যাট অর্থ হলো কি? এত যে না। নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন ধরো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। যদিও বাক্যে নট নেই তবুও কিন্তু স্ট্রাকচার বা প্যাটার্নটা হলো নেগেটিভ জাতীয়, যে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে সো থাকলে পরে দ্যাট হবে। আবার দেখো আইদার, EITHER, আইদার থাকলে অবশ্যই অর হবে, মানে দুয়ের মধ্যে একটি বোঝাতে বসে। দুয়ের মাঝে একটি, এই দুয়ের মাঝে একটি বোঝাতে আইদার ডট ডট অর বসে। যেমন ধরো আইদার রহিম অর করিম, আইদার রহিম অর করিম has done the work, has done the work। কাজটি হয় রহিম করেছে না হয় করিম করেছে। তবে একটা জিনিস খেয়াল করবা, আইদার অর, নেইদার নর এদের দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হইলে এই অর বা নরের পরে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে ভার্ব ব্যবহৃত হবে। এই অর বা নরের পরের সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, এদের পরের সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন আরেকটা দেখো আইদার অর মানে দুয়ের মধ্যে একটি, আর নেইদার নর দুয়ের মধ্যে একটিও না, এটা নেগেটিভ সেন্স প্রকাশ করে। যেমন নেইদার মিনা, নেইদার মিনা নর বিনা, নর বিনা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। মানে গ্লাসটি হয় মিনা ভেঙেছে না হয় বিনা ভেঙেছে। খেয়াল করতে হবে আইদার থাকলে অবশ্যই অর হবে, নেইদার থাকলে অবশ্যই নর হবে। আচ্ছা, আবার দেখো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পড়েছি নট অনলি, নট অনলিটা গেছে। নো সোনার যদি থাকে দুই বাক্যের মাঝখানে দেন হবে। নো সোনার থাকলে পরে দুই বাক্যের মাঝখানে দেন বসে। আর যদি হার্ডলি অথবা SCARCELY স্কার্সলি থাকে তাহলে দুই বাক্যের মাঝখানে হয় হয়েন লিখবা অথবা বিফোর লিখবা। নিয়ম হলো হার্ডলি থাকলে হয়েন বসবে, স্কার্সলি থাকলে বিফোর বসবে। তবে এই দুইটার মধ্যে উল্টাপাল্টা হলে কোনো ভুল হবে না। তো সেই ক্ষেত্রে যে বাক্যে তে নাতেই থাকে, একটি ক্রিয়ার কাজ শেষ হইতে না হইতেই যদি অন্য একটি ক্রিয়ার কাজ শুরু হয় সেই ক্ষেত্রে আমরা নো সোনার দিয়ে শুরু করতে পারি, হার্ডলি দিয়ে শুরু করতে পারি বা স্কার্সলি দিয়ে শুরু করতে পারি। তোমাকে খেয়াল রাখতে হবে নো সোনার দুই বাক্যের মাঝখানে দেন, হার্ডলি অথবা স্কার্সলি দুই বাক্যের মাঝখানে হয় হয়েন অথবা বিফোর। যেমন নো সোনার, নো সোনার হ্যাড উই গন টু স্কুল, gone to school then the rain started, then the rain started। আমরা বিদ্যালয়ে যাইতে না যাইতেই বৃষ্টি শুরু হলো। নো সোনার হ্যাড উই গন টু স্কুল দেন দ্য রেইন স্টার্টেড, দুই বাক্যের মাঝখানে দেন হয়েছে। আবার হার্ডলি বা স্কার্সলি দিলে যেমন হার্ডলি হ্যাড হি
heard the news, heard the news, এখানে when অথবা before তোমার যেটা ভালো লাগে দিতে পারবা। when he ran away, সংবাদটি শোনা মাত্রই সে দৌড়ে গেল। তাহলে যখন হার্ডলি অথবা স্কার্সলি ব্যবহার করব তখন এখানে হয় when ব্যবহার করব, না হয় বিফোর ব্যবহার করব। আবার দেখো ডিগ্রির ক্ষেত্রে সাধারণত সো অথবা অ্যাজ, পরেরটা অ্যাজ ব্যবহৃত হয় মতো অর্থ প্রকাশ করতে। সেন্টেন্সটি নেগেটিভ হলে সো বসে, অ্যাফার্মেটিভ অ্যাজ বসে, দুটোর মধ্যে উল্টাপাল্টা হলে কোনো ভুল হয় না। যেমন হি ইজ সো অথবা অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতোই লম্বা। হি ইজ সো টল অ্যাজ আই। আবার হোয়েদার ডট ডর অর বসে, WHETHER, হোয়েদার অর, কি না, কি না এই অর্থ প্রকাশ করে। যেমন আই ডোন্ট নো হোয়েদার হি কামস অর নট, আই ডোন্ট নো whether he comes or not, whether he comes or not, আমি জানি না সে আসবে কিনা। তো এই যে কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় বসতেছে এদেরকে বলা হয় কি তোমার করিলেটিভ কনজাংশন, যেগুলো সাধারণত জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, এরা হলো করিলেটিভ কনজাংশন। আচ্ছা, আশা করি যে কনজাংশনের ব্যবহার মোটামুটি একটু বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো সমস্যা হয় তাহলে আমাকে কল করবে 01716401592 এই নাম্বারে। তাহলে সমস্যা হলে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।